জয়েন্ট ফ্রেন্ড, আজকে আলোচনা করব আমরা যে ইসরায়েল ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তার পেছনে মূল কারণ কি, কিসের জন্য যুদ্ধ করছে, ইউএস কেন সাহায্য করছে ইসরায়েলকে, আর ইরান এত শক্তিশালী আস্তে আস্তে হচ্ছে কেন, বা ইরানের পেছনে কে আছে, তার জন্য যা মন তাই করে দিচ্ছে যে ইরানের মুখ্য অধ্যক্ষ আছে বা মুখ্য নেতা আছে আয়াতুল্লাহ খামেনি, তার কাছ থেকে এত শক্তি আসছে কোথা থেকে। তো তার আগে আমরা জানি যে এটা হচ্ছে ওয়ার্ল্ড, এটা কি পুরো বিশ্ব, কিন্তু আমাদেরকে দেখে মনে হচ্ছে পুরো বিশ্ব এরকম, এটাই দেখছি আমরা, কিন্তু আসলে বলছে পৃথিবী এরকম গোল। কিন্তু পৃথিবী গোল হলে পরে পৃথিবী ব্যালেন্স করার জন্য দুটো দিক হয় নির্দিষ্ট। তো ঠিক একই রকম দুটো দিক তৈরি হয়েছে। একটা হচ্ছে যে এটা ধরো পৃথিবী, এটা কি, এটা হচ্ছে পৃথিবী, দুটো দিক তৈরি হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর একটা হচ্ছে যে রাশিয়া। তাহলে এই পৃথিবীতে পুরো বিশ্বকে কন্ট্রোল করছে এই দুটো দেশ। এই দুটো দেশের মধ্যে ভাগ হয়ে আছে যে কে বেশি শক্তিশালী, কার কথা পৃথিবী প্রভাব পড়বে। এই দুটো দেশ, এই দুটো দেশ মানে পুরো পৃথিবীর মনে করে যে আমরা রাজা। এই পৃথিবী দুটো দেশ যতদিন আছে, এই দেশ সমস্ত সকল দেশকে ওদের কথা মেনে চলতে হবে। তাই ওদেরই যত রকম বিমান বাহিনী হোক, নতুন টেকনোলজি হোক, সব ওরাই তৈরি করবে, ওরাই বিক্রি করবে। এদের মাঝখানটায় কেউ আসবে না, থার্ড পার্সন হিসেবে তোমরা ব্যবসা করো, এরকম ওরা করতে চাইছে। যেমন ধরো এবার দুটো দিক যখন হয়ে যাবে, যখনই তার দুটো দিক যখন হবে, যখনই মানে আশেপাশে পেল্টে সব আসতে লাগবে, তো মানে চেলাপেলা সব আসতে শুরু করবে। তো ঠিক একই রকমই চেলাপেলা হচ্ছে, যেমন হচ্ছে আমেরিকার চেলাপেলা হচ্ছে, যেমন হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, এগুলো সব হচ্ছে আমেরিকা। আমেরিকা মানে যদি হু বলে তো তার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু হু বলবে, এটা খারাপ। আর যদি বলে কুকুরকে বাঘ, তো সঙ্গে সঙ্গে যদি আমেরিকার যে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, ও যদি বলে কুকুরকে বাঘ, তো এরা ঠিক সঙ্গে সঙ্গে ওদের দেখা দেখি বলবে হ্যাঁ ঠিক বলেছে, ঠিক ঠিক ঠিক, এটা হচ্ছে বাঘ, আই থেকে কুকুরের নাম হয়ে যাবে বাঘ। ঠিক একই রকম এখানটায় আছে রাশিয়া। রাশিয়াতে যেমন হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, ইরান, এমন কিছু গোপনীয় দেশ আছে, ঠিক একই রকম। এরা যদি বলে মাছ মানে সমুদ্রের চ্যাং মাছকে যদি বলে তিমি মাছ, তো ঠিক বিশ্বাস করবে হ্যাঁ চিংড়ি মাছ। কারণ এদের প্রতি রাশিয়ার এত ভরসা, আর এদের প্রতি ইউএসের এত ভরসা, মানে দুজনের দুপরকে ভরসা হয়ে আছে। এই ইউএসএ আর রাশিয়া এরা কখনোই কিন্তু সামনাসামনি লড়তে আসবে না। আমাদের সমস্ত দেশের যুদ্ধ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918-তে শেষ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1944 পর্যন্ত চলেছিল, কিন্তু 45-এর পর একটা যুদ্ধ শুরু হয়েছে 1945। 1945-এর পর যুদ্ধ হয়েছে, তাকে বলছি আমরা ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াইয়ের মধ্যে একটা কম্পিটিশান তৈরি হয়। কম্পিটিশনের মধ্যে আসে যে কে বেশি শক্তিশালী, রাশিয়া না ইউএসএ। রাশিয়া হচ্ছে এই এত বড় দেশ, যেটা ধূসরকলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এত বড় দেশ। 15টা দেশ ভাগ হয়ে গেছে, নতুন নতুন 15টা দেশ তৈরি হয়ে গেছে, কিন্তু বিশ্বের মধ্যে এখনও রাশিয়া এত বড় দেশ। আর দ্বিতীয় দেশ হচ্ছে যে এই ইউনাইটেড স্টেট আমেরিকা। এই দুটোই বড় দেশ। দু দেশের জনসংখ্যা কম, মানুষের কোনো অসুবিধা নেই, এক আধজনের 200, 300, 400 বিঘা জমি। রাশিয়াতে জনসংখ্যা কম, আমেরিকাতেও জনসংখ্যা কম, এদের কোনো ব্যাপার নেই, এদের অসুবিধা টাকা পয়সা বা অভাব কোনো কিছু নেই এদের, যাদের আছে। আর বাদ বাকি যে দেশগুলো আছে এরা সব মানে এদের মানে পার নিচে থাকবে। পুরো পৃথিবীর ডিসিশন এরাই নেবে, পৃথিবীকে পরিষ্কার করার ডিসিশন এরাই নেবে, পৃথিবীকে নোংরা করার ডিসিশন এরাই নেবে। তো এই দুটো যখন দেশ তৈরি হয় যখনই, তো 1945-এর পরে বিভিন্ন জায়গায় যুদ্ধ হয় এবং যুদ্ধতে গোপনে দেখবে যে ওপর থেকে লড়ছে ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু পেছন থেকে দেখা হয় যদি, তো ইন্ডিয়ার পেছনে রাশিয়া আছে আর পাকিস্তানের পেছনে ইউএসএ আছে। এই দুজনকে ঠান্ডা লড়াই বলছি আমরা। তো ঠিক
এমনই হচ্ছিল, কিছু যুদ্ধ হয়েছিল 1900 আমরা যেমন 71-তে যখন যুদ্ধ করেছিল, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভাগ করে আমরা বাংলাদেশ তৈরি করে দিয়েছি, তখন কিন্তু পেছন দিক থেকে ছিল ভারতের, পেছন দিক থেকে ছিল রাশিয়া, পাকিস্তানের পেছন দিকে ছিল কি ছিল ইউএসএ। তো এবং তারপরে যখন এখন যে যুদ্ধটা চলে আসছে, রিসেন্টলি চলে আসি আমরা, যে ইরান আর ইসরায়েল, আমরা দেখছি যে এখানটায় ম্যাপে কিন্তু বুঝতে পারবেন যে এখানটায় ইসরায়েল, এখানটায় যেটা হচ্ছে ইসরায়েল। আমি ইসরায়েলের ম্যাপটা ঠিক আমি একটা আঁকে দিচ্ছি, এইরকম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যদি ম্যাপ দেখা হয় তো পুরো এরকম হচ্ছে ইসরায়েলের ম্যাপ, ইসরায়েল। আর এখানটায় দেখা হচ্ছে ইরান, ইরানকে যদি দেখা হয় যদি, তো ইরান ঠিক একই রকম পরে আসবে, এরকম একই রকম এরকমভাবে ইরান আসবে। তো ইসরায়েলের জনসংখ্যা কম, প্রায় 1 কোটি, ধরো 1 কোটি। আর এইখানটাও ঠিক এদের জনসংখ্যা প্রায় ঠিকঠাক আছে, এত বড় এলাকায় ম্যাক্সিমাম 10 কোটি তো হবে না, 5 থেকে 7 কোটি, 5 থেকে 7 কোটি জনসংখ্যা, আমার জনসংখ্যা নেই সেরকম, জনসংখ্যা কম আছে। এবার গল্প হচ্ছে যে ইরান কিন্তু আজকে যেরকম দেশ দেখছি মুসলমান মানে মানে মুসলমান দুভাগে ভাগ হয়েছে, সুন্নি শিয়া। তো ঠিক ইরান ঠিক সুন্নি মুসলমান। ইরান 1979 দিকে কিন্তু এই ইরান কিন্তু ছিল প্রো ইউএসএ। ইউএসএ যা বলতো তাই, ইউএসএ যেমন বললাম না, ইউএসএ ছাগলকে যদি বলতো মানে উট, তো ঠিক একই রকম বলতো উট। কিন্তু 1979-তে যে আজকের যাকে আমরা সুপ্রিম লিডারভাবে দেখছি আয়াতুল্লাহ খামেনি, সে আসে নিয়ে পুরো সিস্টেমকে চেঞ্জ করে দেয়। স্কার্ট পরে মানে স্কুল যেত, ডান্স বার চলতো, মদের দোকান খুলতো অটোমেটিক খোলা, যেমন ইউএসএ যেরকম ছিল সেরকম। কিন্তু এ আসে এক রাতে সবকে গল্প করে দেয়, যে একটা মাঠে ডাকে যত রকম কে মদের দোকান খুলবে, বার খুলবে, চলে আসো, আজ লাইসেন্স দেওয়া হবে। একটু মাঠে ডেকে নেয়, সবকে এক রাতে গুলি করে উড়ান দেয়, হাট এখান থেকে একবার গল্প শেষ করে দেয়। আস্তে 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 কিন্তু ইসলামিক কান্ট্রি হয়ে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। এবার এর সমস্যা দুটি হয়েছিল, এক হচ্ছে সুন্নি শিয়া, আর 3 নম্বরে হচ্ছে যে ইসরায়েল। তো এখানটায় যেমন হচ্ছে যদি দেখা যদি হয়, তো এটা হচ্ছে আরব ওয়ার্ল্ড, এখানটায় ইমান, ওমান, এখানটায় কুয়েত, আর এখানটায় একটা লাল সাগর আছে এখানটায়। তো ইরানের প্রবলেম হচ্ছে যে এবার এখানটায় না হতে পারছে যে সৌদি আরব ওর সাথ দেবে কোনো সময়, সৌদি আরব না, এ মনে করে এ মুসলমান লাই, এ মনে করে এ মুসলমান লাই, এ সুন্নি। এবার গল্প হচ্ছে যে ইরানের হচ্ছে দুশ্মন দুই তৈরি হয়েছে, কি এক হচ্ছে সৌদি আরব, দুই হচ্ছে ইসরায়েল। তো এবার ইরান দেখছে যে আমাকে আধুনিক পড়াশোনা করতে হবে, 1900 মানে সব আমাকে করতে হবে, কিন্তু আমাকে ইসলামিক কালচার মেনে করতে হবে। পড়াশোনা চালিয়ে যায় ইরান, কারণ সিস্টেম তো তৈরি হয়ে গেছিলো ইরানের ইউএসের মতো, পড়ালেখা সব এওয়ান ক্লাসের তৈরি হয়েছিল। এবং সেখানটায় খালি একটু মডিফাই করে যে ইসলামিক কান্ট্রির নিয়ম কানুন মেনে চলো, এবার নিয়ম কানুন মেনে চলুন। এবার তার সঙ্গে করা হবে কি, আধুনিক শিক্ষা দেওয়া হবে, আমরা ডেভেলপমেন্ট করব, নতুন নতুন আমরা ইনোভেশন করব, নতুন নতুন মিসাইল তৈরি করব, নতুন নতুন সিস্টেম তৈরি করব। এবং 1980 দশক থেকে 2000 সাল পর্যন্ত ঠিক চুপচাপ পড়াশোনা করে, মানে ফিজিক্স কেমিস্ট্রি যত রকম জ্ঞান অর্জন করে নতুন নতুন কিছু তৈরি শুরু করতে লাগে। এবং কি হয় 2002-এর পরে কিন্তু 2002-এর পরে মনে হয় যে আর এবার পৃথিবী একটা, ভারত 1998 পরমাণু শক্তিশালী দেশ হয়ে গেছিলো, পাকিস্তান হয়েছিল 1998-99 এরকম পরমাণু শক্তিশালী দেশ হয়ে গেছিলো। এবার দেখছি যে পরমাণু শক্তিশালী দেশকে কিন্তু কেউ টক্কর নিতে আসবে না, বা কেউ ওকে মারতেও আসবে না। যেমন দেখা যায় উদাহরণ হিসেবে দেখি আমরা, যেমন হচ্ছে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়াতে সব কিছু আছে অ্যাভেলেবেল, টাকা পয়সা, মানুষ সুখে থাকে, শান্তিতে বসবাস করে। কিন্তু নর্থ কোরিয়া যেটা দেখছি আমরা, নর্থ কোরিয়া, সেখানকার মানুষ ঠিক মতন খেতে পায় না, কিন্তু তার কাছে আছে পরমাণু বোমা। তার কাছে কি আছে? পরমাণু বোমা। এবং এই পরমাণু বোমার ফলে ওকে কোনো দেশ ওকে আঙুল তুলে কথা বলে না, সব দেশ আসবে চুপচাপ, হ্যাঁ যা করছে ঠিক আছে। একবার বলে যে নর্থ কোরিয়া, ওকে বলে ডেমোক্রেটিক রিপাবলিক, মানে যে দেশ ভোট দিয়ে নিজের সরকার
কে বাঁচে তাকে ডেমোক্রেটিক রিপাবলিক বলে। তো যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প, ও বলছে যে নর্থ কোরিয়া রিপাবলিক লয়, রাজতান্ত্রিক চলছে। তো কী করে যে রাতারাতি ভোটের ব্যবস্থা করা হয়, পার্টি একটাই, কিম জং। এবং সে কী করে যে পুরো দেশবাসীকে বলে দেয় যে ভোট যে দিতে না আসবে তাকে সঙ্গে সঙ্গে এনকাউন্টার বা গুলি করে মারা হবে। ভোট হয় 1 মাসের মধ্যে, রেজাল্ট হয় 100% রেজাল্ট, একটাও ভোট মিস হয়নি। ও দেখা যায় এর থেকে দেশভক্তি কী হতে পারে আর। আমার দেশে আমাকে 100% একটাই পার্টি আমাকে ভোট দিয়ে গেছে, যেখান থেকে পেরেছে এসে আমাকে ভোট দিয়ে গেছে। এবার ও বলছে আমেরিকা তুমি তো 1000টা পার্টি রেখে গেছো, 10%, 15%, 20% ভোটে জিতে তুমি মন্ত্রী তৈরি হয়েছো, প্রেসিডেন্ট তৈরি হয়েছো, তোমার দেশের রিপাবলিক কেমন? এরকম করে কথা বলছে। তো নর্থ কোরিয়াকে কেউ কিন্তু টক্কর দিতে পারে না। নর্থ কোরিয়া যদি খেপে যায় তো বলবে আমি জাপানকে কিংবা সাউথ কোরিয়াকে উড়িয়ে দেবো, আর চলে আসবে আমেরিকা চুপ 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 শান্ত করাবে। এবং সেই দেখে ইরান কিন্তু কী করতে চায়, পরমাণু বম তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরমাণু বম তৈরি করা একটা জটিল প্রক্রিয়া। একে বলে যেমন হচ্ছে আমরা কারেন্ট তৈরি করি, একে বলে পরমাণু, যে পরমাণু মানে যেখান থেকে কিছু তৈরি হয়। পরমাণু মানে কি এরকম নয় যে পরমাণুকে করা যাবে না। ইউরেনিয়াম পাওয়া যায়, একটা হচ্ছে ইনরিচমেন্ট ইউরেনিয়াম, আর হচ্ছে এরকম নর্মাল ইউরেনিয়াম। মাটির তল থেকে কিন্তু মানে যেখান থেকে খনিজ পাওয়া যায়, যেমন কয়লা মাটির তল থেকে পাওয়া যাচ্ছে, পাথর মাটির তল থেকে পাওয়া যাচ্ছে, জল মাটির তল থেকে পাওয়া যাচ্ছে, ঠিক এইরকমই কিন্তু কী পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায়। সেটা হচ্ছে কাঁচা। কিন্তু ইনরিচমেন্ট করতে হয়, তার জন্য পরমাণু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগে। যেমন আমরা কোনো কিছু ধান পেস্তে যাই, বড় বড় মিল দেখি, বড় বড় ফ্যাক্টরি দেখি, যেমন ওইখানটায় বড় বড় ফ্যাক্টরি লাগে। তো ঠিক একই রকম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগে, ওইখান থেকে কারেন্ট তৈরি হবে, ওইখান থেকে এনরিচমেন্ট হবে, ওইখান থেকে বিভিন্ন বস্তু তৈরি করা হবে। এবার কি হচ্ছে যে আস্তে 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 কী করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে শুরু করে। কিন্তু শুরুতে বলে সব আমি কারেন্ট তৈরি করছি, কারেন্ট তৈরি হয়ে ঠিক আছে, পুরো পৃথিবীতে ইউকে, ব্রিটেন, যত রকম যা দেশ ছিল ওকে মান্যতা দেওয়া হয় কারেন্ট তৈরি করতে পারে। কারেন্ট তৈরি করতে কিন্তু 5 থেকে 10 মানে 10 থেকে 15% এনরিচমেন্ট ঠিক বেস্ট। যদি এর থেকে বেশি করতে চাই তাহলে কিন্তু যেমন হচ্ছে 80 গুণ, মানে একটা এনরিচমেন্ট মানে 80 গুণ শুদ্ধ যদি করতে চাই, মানে 100% শুদ্ধ লাগবে। তবে পরমাণু যখন পড়বে তখন তাবা মানে সঙ্গে সঙ্গে 10 কিলোমিটার ধসে ঢুকে যাবে মাটির তলে। অত এনরিচমেন্ট মানে অত পাওয়ার তৈরি করতে গেলে পরে এরকম 100% পিওর একবারে ইউরেনিয়াম লাগবে। একবারে বম পড়া মাত্র মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার ধসে মাটির ভেতরে ঢুকে যাবে এবং ওর পরে আস্তে 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 চেন রিঅ্যাকশন হবে। মানে একটা কি হবে, একটা মানে কেমিক্যাল বার হবে এবং সেই কেমিক্যাল কাউ যদি নাকে শুঙে বা ওই সাইডে থাকে, মোটামুটি 100 কিলোমিটার যদি চারিদিকে ঘেরা হয় তো মোটামুটি 100 কিলোমিটার, ওর মধ্যে যত রকম ছেলে থাকবে, ছেলে মেয়ে যত আত্মীয়স্বজন মানে যত পোকামাকড় থাকবে সব মরে যাবে। আর ওইখানটা থেকে মোটামুটি 150 কিলোমিটার ধারে যেগুলো গ্যাস হালকা হালকা যাবে, সেখান থেকে যে বাচ্চাগুলো জন্ম হবে সেগুলো ল্যাংড়া ব্যাংড়া, মানে চোখ কানা, মানে কোনো কিছু ঠিকঠাক হবে না, এত দূষিত হয়। ওকে বলছি আমরা পরমাণু বোমা। এটা পৃথিবীর জন্য কিন্তু একটা ভয়ঙ্কর, কিন্তু নিজেকে সুরক্ষা করার জন্য কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই তৈরি করতে চায় যে আমি পরমাণু বোমা আমি তৈরি করতে চাই। এবং সেই রাস্তায় ইরান আস্তে আস্তে হাঁটতে শুরু করে। এরকমভাবে স্যাংশন আস্তে আস্তে হয়, কেউ বলছে বানাচ্ছ না বানাচ্ছ, 2018 পর্যন্ত কিন্তু 2018 পর্যন্ত কিন্তু ঠিকঠাক চলে আসে। কিন্তু 2018 পর কিন্তু বেশি ইসরায়েল কিন্তু কি করে যে এখানটায় যে গাজাপট্টি আছে সেখানটায় কিন্তু অত্যাচার বাড়ায়। এখানটায় জেরুজালেম আছে, সেখানটায় প্রতি মাসে আমরা রোজার টাইমে দেখি যে কোনো কিছু একটা যুদ্ধ হয়েছে, মারপিট কিছু একটা আছে। এবার কি হয়েছে 2025-এ আমরা দেখছি 13ই জুলাই থেকে 13 জুন থেকে আমরা দেখছি যে গোলাবর্ষণ চলছে ইসরায়েলের উপর। কারণ বলছে যে ইসরায়েলি খুফিয়া এজেন্সি বার করে আছে যে ইরান পরমাণু বোমা তৈরি করার জন্য 60% যে ইউরেনিয়াম আছে এনরিচমেন্ট সেটা তৈরি করে নিয়েছে। এটা বলছে কি ইসরায়েলি খুফিয়া এজেন্সি। এবং ঠিক বিপরীত যদি দেখা হয়, আমেরিকার যে খুফিয়া এজেন্সি আছে তার নাম হচ্ছে তুলসি গোবার্ড। ও যে খুফিয়া এজেন্সি মানে যে হেড, সে প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প,
তাকে রিপোর্ট দিচ্ছে যে সে বলতে চাইছে যে এরকম কোনো তথ্য কিন্তু ইরানের মধ্যে এখনও নেই। কিন্তু তুলসী গাবার্ডকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে আর কিছু জানে না, কিন্তু ও খুফিয়া এজেন্সির একটা হেড, ওর কথা মানতেই হবে। এবার ইসরায়েলের যে খুফিয়া এজেন্সি আছে আর ইউএসএর যে খুফিয়া এজেন্সি আছে, দুজনের মধ্যে টক্কর চলছে। এবার যে যুদ্ধটা হয়েছে যে 13, 14, 15 তারিখ, যে আমরা 16 তারিখ যে দেখলাম, 18 তারিখে একবারে দাবান দিয়ে আছে একবারে ক্রুজ মিসাইল, যেটা বলছে ক্লাস্টার মিসাইল, ইরান ইসরায়েলকে দেখে দিয়ে আছে। ক্লাস্টার মিসাইল কি হয়, যে একটা মিসাইল আসছে ধরো এরকম ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়তে পড়তে 15 থেকে 20 কিলোমিটার আগে কিন্তু ফেটে যায়, এরকমই ফেটে যায়। এর মধ্যে ছোট ছোট টুকরো 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 হয়ে ধরো এবার আস্তে 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 মাটিতে 10 কিলোমিটার অন্তত ছড়িয়ে যায়। এবার কি হয়, কিছু কিছু এই ক্লাস্টার মিসাইল ফাটে না, থেকে যায়। ম্যাক্সিমাম 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত কিন্তু মাটির তলে কিন্তু থেকে যাবে। যখন হঠাৎ কোনো দাব পাবে তখন কিন্তু অটোমেটিক ফেটে যাবে। এরকম মানে ব্যবহার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখনও কিছু কিছু দেশে এরকম মিসাইল মাটি খোদাই করে তখন কিন্তু উঠে আসে। তো এই মিসাইল কিন্তু ব্যান করা হয়েছে, যে কেউ ব্যবহার করতে পারবে না, মানব জাতির জন্য ক্ষতিকারক। কিন্তু যে বলছে কেউ ব্যবহার করতে পারবে না, সে কিন্তু সিগনেচার করেনি। যেমন চায়না সই করেনি, ইরান সই করেনি, ইউএস সই করেনি, ইসরায়েল নিজেও সই করেনি এইসব মিসাইল তৈরি করার জন্য। ওরা মারতে পাবে, কিন্তু ইরান মেরে দিয়েছে। তার জন্য বলছে যে হসপিটালে কেউ কি মারে, হসপিটালে কেউ কি কোনো বম মারে, ক্লাস্টার মিসাইল, এইসব মিসাইল মারে? স্টক মার্কেটে, মানে যে দেশের পরিচালনা চলে হয় তার স্টক মার্কেটকে উড়ান দিয়েছে। তখন এবার সব সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই করছে ইসরায়েলকে, যখনই 7ই অক্টোবরের পর 2024-25 যে ইসরায়েলে যে গাজাপট্টিতে যে সমস্ত হসপিটালকে উড়িয়ে দেওয়া হয়েছে, বহু হাজার ডক্টর সিগনেচার করেছে আমেরিকাতে এবং ইউএনএ রিপ্রেজেন্টেটিভ, মানে রিকোয়েস্ট করেছে যে ছোট ছোট বাচ্চাগুলো চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তখন কিন্তু রিজেক্ট করে দিয়েছে ইসরায়েল, বম মারবেই। তখন বলছে যে এটা সুরক্ষা, ওর ভিতরে আমার সুড়ং তৈরি করেছে এবং যে সমস্ত টেররিস্ট ওর সুড়ঙ্গের ট্যানেলের মধ্যে ভিতরে ঢুকে আছে। তখন ইসরায়েল বলছে যে হ্যাঁ আমি ঠিক করে আছি। আজ যখন ইরান যখন মারলে ওদের হসপিটালে, তখন কিন্তু কি বলছে দুনিয়ার মধ্যে যে এইসব কাজ মানুষে করে, তো একটা দুর্লভের মতন কাজ হয়ে গেছে। নিজে মারলে ঠিক, অন্য কেউ মারলে খারাপ। যেমন হচ্ছে আমার বাড়িতে আমার ছাগল গরু আছে, আমি মারলে ঠিক, পাড়া প্রতিবেশী কেউ যদি মারে তাহলে খারাপ। ঠিক একই রকম হচ্ছে। তাহলে তোমাকেও ঠিক হিসাব করতে হতো, যখন গাজাতে যখনই এত এত হসপিটালকে মারছিল, তখনই আমারও কোনো দেশকে এরকম করে মারতে পারে। তখন কিন্তু ইসরায়েল নিজে খুব মানে বড় মানে ছিল, অহংকারে ছিল যে আমার তো আয়রন ডোম সিস্টেম আছে, ডিফেন্স সিস্টেম আছে, আমি আকাশে সব ব্যালিস্টিক যত মিসাইল আছে সবকে আমি আকাশে মেরে ফেলে দিব। তারপরে যখন ইরান যখনই আস্তে 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 যখনই পুরনো যখন নিউ টেকনোলজি মিসাইল যখন মানে মারতে শুরু করলে, ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক, হাইপারসনিক, কোস্টাল মিসাইল, তখন কিন্তু বুঝতে পেরেছে যে আমার আর অবস্থা নাই, আমাকে শেষ করতে পারবে তো একমাত্র হচ্ছে ইরান। এবং ইরান যখনই এই মিসাইল যখন দিয়ে দেয়, যখনই এই 18 থেকে 19 জুলাই 18 থেকে 19-এ, তখন কিন্তু আমেরিকা যখন দেখিলাই যে ইরান ইসরায়েলের উপর এরকম ক্ষতি হয়েছে, তখন একবারে ডোনাল্ড ট্রাম্প টুইটারে মেসেজ করছে যে আমি ইরানকে আনকন্ডিশন সিলিন্ডার চাই, তো আমি নিউক্লিয়ার বম মেরে দেবো ইরানে যাই। এই ব্যক্তি 4 থেকে 5 দিন আগে টুইটার করেছে। আর এই ব্যক্তি আজকালের মধ্যে টুইটার করছে যে আমি পৃথিবীতে শান্তি স্থাপন করছি, আমাকে নোবেল প্রাইজ দেওয়া হোক। তো একে কী করতে হবে, একে নোবেল প্রাইজের বদলে আমাদের পাশে একটা চালু নিয়ম আছে, জুতোর মালা তৈরি করার পর ওটা গলায় দিয়ে দিতে হবে, এটাই তোমার নোবেল প্রাইজ। তুমি যে কোনো কাজ, আমেরিকাকে যখনই মারছিল তখন ঠিক ছিল, তুমি শান্তি, তার জন্য এবার ও একটা টাইম মানে সব এখন গোটা পৃথিবীতে যোগ তৈরি করছে। যখনই ডোনাল্ড ট্রাম্প যখনই 2025 যখনই ভোটে জিতে আসে, তখন বলে 10 দিনের মধ্যে আমি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো, থামাতে পারেনি। এবার বলছে যে ইসরায়েলকে যে একলাই ছেড়ে দিয়েছে, আমি 2 সপ্তাহ পর আমি কথা বলছি, এখন 2 সপ্তাহ আমি কোনো কথা বলবো না, 2 সপ্তাহের মধ্যে তোমরা যা পারছো করো। এপাশে ইসরায়েল যা করবে করবে, ইরান যা করবে করবে, ছেড়ে দিয়েছে। এখন বেটা পাগলি জ্বলছে হচ্ছে নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ। ও বলতে চাইছে যে আমি ইন্ডিয়া পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ার, মানে যুদ্ধ হয়নি, অপারেশন সিন্ধুকে বলছে আমি নিউক্লিয়ার যুদ্ধ আমি থামিয়ে দিয়েছি, আমাকে
নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল, কিন্তু জানি আমাকে পুরো পৃথিবী আমাকে দেখতে পারে না, আমাকে নোবেল প্রাইজ দেবে না, টুইটারে এসে কাঁদছে এইসব ব্যক্তি হচ্ছে ডরপোক। মানে কোনো ডিসিশান পৃথিবীতে, কি বললাম, মানে যত রকম খারাপ কাজ আছে সব করাবে কিন্তু সাধু সেজে যাবে। তার জন্য দেখছি পৃথিবীতে দুটো দেশ আছে, রাশিয়া আর ইউক্রেন। এবার গল্প হচ্ছে যে রাশিয়া এখানে এন্ট্রি মারছে, যে এখানটায় ঠিক এই জায়গাতে যখনই এই 13 থেকে 19শে জুলাই পর্যন্ত রিটায়ার্ড মম চলে, সব ইসরায়েল মারে, ইরানও মারে, ইরানও মারে। এই সৌদি আরবের উপর দিয়ে যেছে মাঝখানে যে ঢুকে যায় সৌদি আরবের অবস্থা শেষ। তো যখন মারে তখনই ইরানের যে ডিফেন্স মিনিস্টার আছে বা ডিফেন্সের যে হেড আছে, সে প্রেস কনফারেন্সে আসে, নিয়ে বলে যে আমি ইসরায়েলের এই জায়গায় বম্বিং করেছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বম্বিং করেছি, এবং কিন্তু ভুল করে না, সঠিক মুখ থেকে বার হয়ে গেছে যে বুশহার নিউক্লিয়ার প্ল্যান্টেও আমরা কিন্তু বম্বিং করেছি। কিন্তু এখানটায় এবার রাশিয়া যখন এই নিউক্লিয়ার কিন্তু শুনে নাই, রাশিয়া বলে যে এইখানটায় কী আছে, যে বুশহার নিউক্লিয়ার প্ল্যান্ট এটি হচ্ছে একমাত্র মানে চালু নিউক্লিয়ার প্ল্যান্ট, সেখানটা রাশিয়া তৈরি করেছে, এবং রাশিয়া এইখানটায় মানে নিউক্লিয়ার প্ল্যান্টে চালু করে আছে। যেমন বিজলি তৈরি হয়, যেরকম একটা প্রত্যেকটা দেশে একটা ট্রিটি হয়, যে দেশ চালু করে দেবে সেই দেশের সমস্ত দায়িত্ব থাকে, কিভাবে কি করবে, কি পরিচালনা হবে, সব এখানটায় মোটামুটি 200 কর্মী রাশিয়ার এখানটায় কাজ করে, এবং সেই কাজ কিন্তু কিভাবে কাজ করে এবং সমস্ত দায়িত্ব এখানটায় আছে। এবং পুতিন বলে দেয় যদি টান্স হয় বুশহার নিউক্লিয়ার প্ল্যান্টে, কিন্তু ইসরায়েলের কিছু থবো না, ধমকি দেয়। এবং সেই ধমকি থেকে কিন্তু কি হয়, আস্তে আস্তে ইসরায়েলে যায় খবর, ইসরায়েল থেকে ইউএসএ খবর যায়, নিয়ে তখন সঙ্গে সঙ্গে আবার প্রেস কনফারেন্স হয়, না আমার ভুল করে বার হয়ে গিয়েছিল, আমি বুশহারে কোনো অ্যাটাক করিনি। এখানটাই একটা তথ্য পাওয়া যায় যে ইরানের যুদ্ধ চলছে এই মধ্যে, কিন্তু কিছুদিন 2022 থেকে 2025 পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। সেই সময় কিন্তু ইরান মানে ওপেনলি যে ড্রোন দিয়ে সাহায্য করেছে রাশিয়াকে, সেই ড্রোন দিয়ে তো ইউক্রেনকে মারছে। এবার গল্প এখানটায় দাঁড়াচ্ছে যে ইউক্রেনকে যুদ্ধ দিয়ে থামাতে যাই যদি আমরা, তাহলে আমাকে ইরানকে থামাতে হবে যে এই ড্রোন তৈরি করা। তার জন্য কি করে এবার দেখো, মেন লক্ষ্যটা দেখো এখানটায়, যে ইউএস বলে ইসরায়েলকে যে ইরানকে মারো। কিসের জন্য মারো? যে সমস্ত ম্যানুফ্যাকচারিং হাজ আছে সেখানটায় পুরোপুরি উড়িয়ে দাও। পুরোপুরি উড়ে যায় তাহলে এখানটায়ও ড্রোন তৈরি করতে পারবে না, এবং এই ড্রোন এবার রাশিয়া পাঠাতে পারবে না, এবং রাশিয়া এবার ইউক্রেনের যুদ্ধে ওটা ব্যবহার করতে পারবে না। মেন উদ্দেশ্য যুদ্ধের এখানটায় এইটা আসে, কিন্তু বাদবাকি সব মিথ্যে। কারণ বলছে যে আমেরিকার CIA বলছে যে এরকম কোনো তথ্য নাই যে ইরান পরমাণু বোমা তৈরি করছে, অথচ মসাদ বলছে যে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। এবার গল্প হচ্ছে এইটা হয় তো ইউক্রেনের যুদ্ধ চলছে, ড্রোন দিয়ে সাহায্য করছে ইরান, তো কি করতে হবে, আর ম্যানুফ্যাকচারকে অফ করতে হবে, যেখানে ম্যানুফ্যাকচার আছে সেখানে অফ করতে হবে। আমেরিকা বলেছে, আদেশ দিয়েছে ইসরায়েল মেরে সবকে উড়ান দিয়েছে। এবং কি করতে হবে, রিটায়ার করতে হবে। তাহলে আমরা এখানটায় বুঝতে পারছি যে পেছন দিক থেকে ইসরায়েলের পেছনে কি আছে, USA, আর এখানটায় কি চলছে, ইরানের পেছনে রাশিয়ার সঙ্গে তো আছে কে, চায়না, নর্থ কোরিয়া, ইরান, এই সমস্ত দেশ আছে। পেছন থেকে আমরা যেটা দেখি সামনে থেকে লড়ছে, মারছে আর করছে, কিন্তু পেছন থেকে অনেক কিছু সাপোর্ট থাকে। এবং আমাদেরকে বুঝতে হবে যে মানে ইসরায়েল কেন মারছে ইরানকে, একটাই উদ্দেশ্য, যদি পরমাণু বোমা তৈরি হয়ে যায় তো সর্বপ্রথম ইসরায়েলকে উড়াবে, তারপরে বেশি লাভ পায় তো সৌদি আরবকে মারবে। এবার সৌদি আরবও চায় না যে ইরানের কাছে পরমাণু তৈরি হোক, কারণ আজ যদি ইসরায়েলকে মারি দেয়, তার পরবর্তী 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পর কিন্তু সৌদি আরবকেও ছাড়বে না, ও মারবে, আঙুল তুলিয়ে কথা বলতে পারবে না ওকে। তার জন্য সৌদি আরবও চায় না যে ইরানের কাছ থেকে পরমাণু বোমা তৈরি হোক। ইসরায়েল তো চায় না, কারণ ইসরায়েল যদি একবার পরমাণু তৈরি হয় তো ইসরায়েল শেষ, গাজাপট্টি সব লপটি যাবে। তার জন্য এবং কি রাশিয়াও চায় না যে ইরানের কাছ থেকে
পরমাণু বোমা তৈরি হোক। কারণ বলছি পরমাণু বোমা যদি তৈরি হয়ে যায় যদি, তো এই ইউএসএ মানে এই ইউএসএ যে মধ্যপ্রাচ্যে দালালি চলছে, দালালি মানে দাদাগিরি, আমেরিকার নিজস্ব কোনো তেল নাই, সে কিন্তু পুরো বিশ্বকে তেল বিক্রি করে বেড়াচ্ছে। এরকম ঠিক হলো আমার জমি নাই, আমি গোটা গ্রামের জমি বিক্রি করে বেড়াচ্ছি, অথচ আমার জমি নাই। ঠিক কি বলবো একে? দালাল। তো আমেরিকা ঠিক একই রকম হচ্ছে, দালালি করছে তেলের। নিজের কাছে কোনো তেল নেই, লোককে ডলার দিয়ে তেল কেনা করাচ্ছে, বা ডলারের মান বাড়াচ্ছে এবং পুরো দেশের তেলের ও কমিশন খাচ্ছে। যেখানটায় তেল বিক্রি হবে, বড় বড় খনিজ তৈরি হবে, বড় বড় রিয়েল এস্টেট তৈরি হবে, আমেরিকার শেয়ার থাকবে, আর শেয়ার থাকলে প্রফিট যাবে আমেরিকাতে, আমেরিকার মানুষ বিন্দাস হয়ে ঘুরে বেড়াবে। আর যে দেশ থেকে তুলবে সে দেশের মানুষ ভিক্ষা করে খাবে। তো প্রফিট বুঝতে হবে এই দুটো দেশের মধ্যে। আর ইরান আস্তে আস্তে কিন্তু যে সমস্ত মানে পড়াশোনা করিয়ে বুদ্ধিমান লাগায় কাজগুলো করছে, ইরান আস্তে 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 কিন্তু সফল হবে। তো আমরা জানি, দেখি পরবর্তী নিউজ কী আসছে, রিপোর্ট কী আসছে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।